হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো। সেটা হচ্ছে কি চ্যুতিবিহীন বিচ্ছুরণ, আর হচ্ছে কি শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী, কীভাবে আমরা শুদ্ধ বর্ণালী তৈরি করব এই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কনসেপচুয়াল হবে। কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্ট 2তে আমি কিন্তু ডিসকাস করেছিলাম যে বিচ্ছুরণহীন চ্যুতি, তাই না, বিচ্ছুরণহীন বিচ্যুতি সেটা কী হবে, তারপর ডিটেলসটা ছবি এঁকে প্রিজমের ভালোভাবে বুঝিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এর ভিডিও ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে। আজকে করবো কি চ্যুতিবিহীন বিচ্ছুরণ, অর্থাৎ এখানটায় বিচ্ছুরণ হবে কিন্তু চ্যুতি হবে না। এর আগের পার্টটা ছিল কি যে বিচ্ছুরণ হবে না কিন্তু চ্যুতি ঘটবে, এইটাই হচ্ছে কি যে বিচ্ছুরণ হবে কিন্তু চ্যুতি ঘটবে না। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো না, খুব সহজেই করা যায়। দুটো এমন, এই জন্য আমাদের দুটো এমন প্রিজম ব্যবহার করতে হবে যাদের প্রতিসরাঙ্ক আলাদা হবে, প্রতিসরক কোণও আলাদা হবে, কিন্তু এমন মানের নিতে হবে যে দুটোকে অপোজিট ডাইরেকশানে রেখে এমনভাবে জোড়া হবে বা এমনভাবে রাখা হবে যার ফলে আলো বিচ্ছুরিত হবে কিন্তু চ্যুতি হবে না। অর্থাৎ বিশেষ করে মধ্যবর্তী যে বর্ণ আছে ইয়েলো বা হলুদ বর্ণ, তার কোনো চ্যুতি হবে না। অর্থাৎ আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত যে রশ্মিটা হবে সেই রশ্মিটা, হলুদ বর্ণের যে রশ্মিটা সেটা পরস্পর সমান্তরালে বেরিয়ে যাবে, এদের কোনো চ্যুতি ঘটবে না। তাহলে কীভাবে দেখে নাও, তাহলে এর জন্য আমরা দুটো প্রিজম ব্যবহার করব, দুটো প্রিজম। ছবিটা আমি এখানে আঁকিয়ে দিলাম। দুটো প্রিজম ব্যবহার করছে, দেখে নাও। প্রিজমগুলো এইভাবে রাখা হবে, ওকে। তাহলে এই প্রিজম ধরলাম, এটা প্রিজম 1 1 নম্বর প্রিজম, এটা 2 নম্বর প্রিজম। তাহলে এর প্রতিসারক কোণ হচ্ছে কি এ, এর কোণ হচ্ছে কি এ ড্যাশ, এর প্রতিসরাঙ্ক হচ্ছে কি মিউ, আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে কি মিউ ড্যাশ, ওকে। এইরকম এবারে দেখে নাও, এখানে কি একটা রশ্মিকে আপতন করা হলো, এখানে সাদা আলো এখানে আপতিত হলো, ওকে। সাদা আলো আপতিত, আমি এখানটায় ডট ডট করে টেনে দিচ্ছি, দেখে নাও। আমি একটু ভালো করে মুছে দিই এটা, এখানে আলোটা ফেললাম, তারপর আমি এখানে, ওকে। এভাবে তো সাদা আলো যখন এখানে আপতিত হবে, আপতিত হওয়ার পর এখানে কী আছে, আলো বিচ্ছুরিত হয়ে যাবে। তাহলে এখানে বিচ্ছুরিত হয়ে 3টে বর্ণ এখানে আমরা দেখাবো, ওকে। 3টে বর্ণে বিভক্ত হবে, 3টে বর্ণে বিভক্ত হবে বা বিচ্ছুরিত হবে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে কি ভায়োলেট, আর রেডটা হচ্ছে কি ইয়েলো দিলাম, হলুদ বর্ণে। তাহলে মাঝেরটা হচ্ছে কি হলুদ বর্ণের রশ্মিটা, আর এটা হচ্ছে কি মধ্যম রশ্মি বলে আমি সেদিন দেখলাম। তারপরে এখান থেকে দেখে নাও বিচ্ছুরিত, এখানে আবার বিচ্ছুরিত হবে হয়ে দেখে না কীভাবে নির্গত হবে। ওকে, তাহলে এইভাবে রশ্মিটা নির্গত হবে। তাহলে এটা হচ্ছে কি রেড, ইয়েলো, ভায়োলেট, তাহলে মধ্যম রশ্মি। তাহলে এখানে যদি ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আপতিত রশ্মির, এর এখানে টেনে যাবে, আপতিত রশ্মিটা এইভাবে গেছে। তাহলে এর যেই বরাবর গেছে তার সঙ্গে সমান্তরাল কী হচ্ছে, হলুদ রশ্মিটা হচ্ছে। তার মানে হলুদ রশ্মি, এই রশ্মি কোনো চ্যুতি ঘটছে না। তাহলে এইভাবেই তৈরি করা হচ্ছে। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, আরও সহজভাবে বুঝে দিচ্ছি, দেখে নাও। আমরা চাইছি কি যে আলোর বিচ্ছুরণ হবে কিন্তু বিচ্যুতি হবে না, অর্থাৎ চ্যুতিবিহীন, দেখে নাও, চ্যুতিবিহীন বিচ্ছুরণ, চ্যুতি না ঘটিয়ে বিচ্ছুরিত আলো রশ্মিকে কীভাবে বের করবো, অর্থাৎ আপতিত রশ্মির অ্যাঙ্গেল আর প্রতিষ্ঠিত রশ্মির অ্যাঙ্গেল সেম হবে। তো এখানে আমরা সেই জন্য কার্স দেখবো, এটা ইয়েলো বর্ণ, যেই মানে টোটাল 7টা বর্ণের মধ্যে যেই বর্ণটা মধ্যম বর্ণ বলা হয়, যেমন হলুদ বর্ণ, তার চ্যুতি এবং আপতিত রশ্মির চ্যুতি মানে অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে, অর্থাৎ এদের মধ্যে কোনো চ্যুতি হবে না। তাহলে সে সমান্তরালভাবে বেরিয়ে যাবে, ওকে। তাহলে মানে যদি আমি ধরি এই প্রিজম দ্বারা ইয়েলো বর্ণে, ভালো করে দেখে নাও, ধরলাম প্রথম বর্ণের দ্বারা ধরি প্রথম প্রিজম দ্বারা
হলুদ বর্ণের চ্যুতি ডেল্টা এবং দ্বিতীয় প্রিজম দ্বারা মধ্যবর্তী বর্ণের চ্যুতি ডেল্টা ড্যাশ দিলাম। তাহলে কি আমি মেন কি করতে চাইছি যে দুটো চ্যুতি সেম হয়ে যাবে, চ্যুতি আলাদা হবে তাই না, মানে অর্থাৎ আপাতিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি দুটো প্রিজমের পর থেকে যেটা বেরোবে তাদের চ্যুতিটা সর্বদা সমান হবে, বিশেষ করে মধ্যবর্তী বর্ণের। তার মানে যদি হয় সমান হয় তাহলে আমি এখানে বলতে চাইছি কি, তাহলে প্রিজম দুটিকে এমনভাবে রাখা হবে যার ফলে যে বিচ্ছুরিত আলোর মধ্যম যে বর্ণ হবে হলুদ বর্ণের প্রথম প্রিজম দ্বারা চ্যুতি এবং দ্বিতীয় প্রিজমের চ্যুতি পরস্পর সমান হবে। তার সমান হয়ে গেলে কি হবে, এর সঙ্গে আপাতের সমান্তরাল হয়ে যাবে। অতএব বলতে পারি কি, হলুদ বর্ণের ক্ষেত্রে প্রথম প্রিজমের ক্ষেত্রে হলুদ বর্ণের চ্যুতি, এটাকে এইভাবে লিখলে হয় প্রিজমের ক্ষেত্রে হলুদ বর্ণের চ্যুতি এবং দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে এই বর্ণের চ্যুতি সমান হবে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি কি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ, তাই না? এটাই তো আমরা করতে চাইছি যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ, অর্থাৎ প্রথম প্রিজম দ্বারা চ্যুতি এবং দ্বিতীয় প্রিজম দ্বারা চ্যুতির পরপর সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে তাহলে কি তার লব্ধি চ্যুতি ঘটবে না। তাহলে এখান থেকে বলতে পারি কি ডেল্টা ইকুয়াল ডেল্টা ড্যাশ হলে তাহলে এর কোনো আমরা জানি কি ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ, আর ডেল্টা ড্যাশ ইকুয়াল টু কি মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তাহলে এখানে বসে দাও, তাহলে বা মিউ মাইনাস 1 ইন্টু এ ইকুয়াল টু মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। ওকে, এটা তাহলে এখান থেকে যদি করি তাহলে বা এ ড্যাশ বাই এ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই মিউ ড্যাশ মাইনাস 1। তাহলে আমরা এটা দুটো অনুপাত পেলাম। এইটাই হচ্ছে কি যে চ্যুতি না হওয়ার শর্ত। তাহলে এটি হলো চ্যুতি না হওয়ার শর্ত। ওকে, তাহলে এটি হলো কি চ্যুতি না হওয়ার শর্ত। এবার দেখে নাও, আমি যদি বলি চ্যুতি হবে না, কিন্তু সমস্ত বর্ণের কি চ্যুতি হবে না, এটা চিন্তা ভাবনা করুন। যে টোটাল যখন একটা আলো বিচ্ছুরি এখান থেকে প্রিজমে আপতিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে এখানে যে আলোগুলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে এদের কি কোনো রশ্মির চ্যুতি হবে না? অ্যান্সার কি অবশ্যই হবে। যদি চ্যুতি না ঘটে তাহলে বিচ্ছুরিত হবে না, অর্থাৎ আলোর যে বিচ্ছুরণটা চ্যুতির কারণে হচ্ছে, তার চ্যুতি যদি না ঘটে তাহলে আলো বিচ্ছুরিতও হবে না। তাহলে অবশ্যই চ্যুতি ঘটে, কিন্তু এদের মধ্যে মধ্যম যে বর্ণ আছে তার চ্যুতিটা আপাতের রশ্মি চ্যুতি সেম হয়ে যায়, সেই জন্য এখানে লব্ধি চ্যুতি মধ্যম বর্ণের হয় না। কিন্তু বাদবাকি যে লাল, হলুদ, আকাশি, ব্লু, অরেঞ্জ এই যে কালারগুলো আছে এদের সবারই চ্যুতি ঘটে, তাই না? তাহলে এখানে আমরা কৌণিক বিচ্ছুরণ বের করব। তাহলে এখানে আমরা বের করতে পারি কি কৌণিক বিচ্ছুরণ, যে টোটাল যে
হলুদ বর্ণ বাদে অন্যান্য যে বর্ণের সেটা তার লব্ধি বিচ্ছুরণ খাও সেটা বের করতে গেলাম। এখানে দেখে নাও, এখানে বিচ্ছুরণের ক্ষেত্রে কী হচ্ছে দেখে নাও যে এই বিচ্ছুরণ প্রথম প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ যেদিকে হচ্ছে দ্বিতীয় প্রিজমটা হচ্ছে কি তার অপোজিট দিকে হচ্ছে, আমরা এটা পজিটিভ বলে এটা নেগেটিভ বলতে পারি। তাহলে এখানে বলতে লব্ধি বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ, অতএব আলোকরশ্মির দুটি প্রিজম দ্বারা লব্ধি কৌণিক বিচ্ছুরণ সেটা কী হবে দেখে নাও, সেটা লব্ধি কৌণিক বিচ্ছুরণকে বলতে পারি কি প্রথমটার ক্ষেত্রে দেখে নাও ডেল্টা ভিটা সর্বদা বেশি, আমি বলেছিলাম ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর রেডের জন্য মাইনাস ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ। ঠিক আছে কি বোঝা যাচ্ছে কি দেখে নাও, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মাইনাস ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ। তাহলে এটাকে আমরা কী বলতে পারি দেখে নাও, এখানে একটা মুছে দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলেছিলাম কি, এটাকে আমরা বলছি কি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস এটাকে বলেছিলাম কি কৌণিক বিচ্ছুরণ। দেখুন এর আগের পার্টে বলেছিলাম কৌণিক বিচ্ছুরণ কি বা কোন বিচ্ছুরণ ক্ষমতা ডিটেলস আলোচনা করেছিলাম। মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এর ক্ষেত্রে হবে কি মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, তাই না? এটা এবার দেখুন আমি এখানে একটু মুছে দিচ্ছি, এটা খুবই সহজ দেখে না, কোনো টাফ ব্যাপার নেই। মেন কনসেপ্টটা যেটা বললাম ওইটাই গুরুত্বপূর্ণ ছিল, ক্যালকুলেশন সব থেকে সহজ। কনসেপ্টটা সবসময় ফোকাস করবে যে কনসেপ্টটা কী, এর লজিকটা কী আছে, লজিকটা ক্লিয়ার হলে বাদ দিয়ে সব সহজ। আর দেখে নাও লব্ধি কৌণিক বিচ্ছুরণকে আমি ডেল্টা বলছি বা আমি রাখছি লিখছি, আমি এটাকে বড় ডেল্টা দিলাম, ওকে ইকুয়াল টু। তাহলে এখানটায় দেওয়া যে এটা কাজ করছে দেখো নাও মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান করলাম। তাহলে মিউ মাইনাস ওয়ান ছিল না, এখানে মিউ মাইনাস ওয়ান করলাম ইন্টু ই। ঠিক এখানেও একই কাজ করছি, মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ই, ওকে এটা করলাম। এবার দেখে নাও এটাকে আমরা কি বলতে পারি ডেল্টা, এটাকে কি বলতে পারি আমরা এডাস আছে, এটা এডাস, এখানে এডাস আছে, এডাস দেখে নাও এডাস আছে, তাহলে আমি দিলাম, তাহলে এটা কি হলো ডেল্টা ড্যাশ। তাহলে এখানে বলতে পারি আমরা তাহলে বা ক্যাপিটাল ডেল্টা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর, এটাকে বলা হয় কি ডি মিউ, ডি মিউ হচ্ছে কি মিউ ভি মাইনাস মিউ আর, আর ডি মিউ ড্যাশ ইকুয়াল টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা, এটা মান ডেল্টা মাইনাস এখানে কি বলতে পারি ডি মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা ড্যাশ, তাই না? তাহলে এখানে যদি আমি মুছে দিই তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি দেখে নাও এখানটায় পাচ্ছি তাহলে বা ডেল্টা বড় ডেল্টা ইকুয়াল টু, আচ্ছা ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান, এটা কি বিচ্ছুরণ ক্ষমতা, ভালো করে দেখেন বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতাটা আমরা কি দেখিয়েছিলাম, বিচ্ছুরণ ক্ষমতা ছিল ওমেগা, ওমেগা দিয়ে কী বলেছিলাম মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান, বা এটা করেছিলাম ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান, এইটা। তাহলে মিউ ওমেগা ড্যাশ হলে এটাও ড্যাশ হয়ে যাবে, তাহলে বলতে পারি কি তাহলে এটা কি আসলো, এটা হচ্ছে ওমেগা আর এটা ওমেগা ড্যাশ। তাহলে এটাকে বলতে পারি কি ডেল্টা ইকুয়াল টু ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা, ডেল্টা ড্যাশ, ওকে। এইটাই হচ্ছে কি মানে লব্ধি কৌণিক বিচ্ছুরণ, ওকে এই সিস্টেমের লব্ধি কৌণিক বিচ্ছুরণ। তাহলে দেখে না এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু এটা আর ওমেগা ড্যাশ ইকুয়াল টু ডি মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান,
তাহলে দেখেন কত সহজ ছিল। তাহলে তাহলে এটা তুমি এই ডেরিভেশনটা কীভাবে করবে, তাহলে আমাকে করতে হবে কি, যে বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, অর্থাৎ চ্যুতি হবে না, তাই না? চ্যুতি হবে না, চ্যুতি হবে না মানে আপাতিত আলোক রশ্মির অ্যাঙ্গেল আর প্রতিষ্ঠিত আলোক রশ্মির অ্যাঙ্গেল সেম হবে, এটা একই কোণে বেরিয়ে যাবে, কোনো আলাদা করে অ্যাঙ্গেল তৈরি করবে না। সেই জন্য দুটো প্রিজমকে এমনভাবে নিতে হবে যাতে করে এই সিস্টেমটা বা এরকম বিচ্ছুরণ রশ্মি বের করা যায়। তো সেরকম আমরা দুটো প্রিজম দিয়েছিলাম, একটা প্রিজমের প্রতিসারক কোণ এ, প্রতিসারক কোণ মিউ, আর দ্বিতীয় প্রিজমের প্রতিসারক কোণ এ ড্যাশ আর প্রতিসারক কোণ মিউ ড্যাশ। তাহলে এইভাবে আলো পড়বে, এখানে বিচ্ছুরিত হয়ে এইভাবে সমান্তরাল বেরিয়ে যাবে। এবার যেহেতু 7টা রং আছে, তো 7টা রঙের চ্যুতি তো সেম হবে না, সেই জন্য এখানে মধ্যমবর্তী বর্ণ ধরা হয়, সেটা হলুদ বর্ণ। দেখা যায় যে হলুদ বর্ণের যে চ্যুতিকোণ আর এর আপাতিত রশ্মি আর হলুদ বর্ণ পরস্পর সমান্তরাল আছে, তাহলে এখানে কোনো চ্যুতি হচ্ছে না। তার মানে বলতে চাইছি যে প্রথম প্রিজমটি যে চ্যুতি তৈরি করছে, প্রথম প্রিজম দ্বারা, ভালো করে বুঝে নাও, প্রথম প্রিজম দ্বারা যে হলুদ বর্ণের যে চ্যুতি হয়, দ্বিতীয় প্রিজম দ্বারা ঠিক সেই পরিমাণ বিপরীত দিকে চ্যুতি হয়, তারপর দুটোকে প্রশমিত করে দেয়। তার মানে বলতে পারে কি, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ, এটা যদি ডেল্টা হয় এখানে ডেল্টা ড্যাশ, তাহলে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ হয়ে যাবে। সেটা ইকুয়াল করে আমরা যে চ্যুতিবিহীন বিচ্ছুরণটা কি তার শর্তটা প্রমাণ করলাম, এ বাই এ ড্যাশ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই মিউ ড্যাশ মাইনাস 1। ওকে, এটা পেলাম। আর নেক্সট হচ্ছে কি, এটা তাহলে হলো, আর তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা এখানে শর্ত পেয়ে গেলাম যে চ্যুতিবিহীন বিচ্ছুরণের। কিন্তু আমরা এটা কখনোই বলবো না যে এটা চ্যুতি হচ্ছে না মানে মধ্যম বর্ণের চ্যুতি হচ্ছে না মানে কি সমস্ত বর্ণেরই চ্যুতি হবে না, এটা সঠিক নয়। যেহেতু 7টা বর্ণ বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, তারা দেখে নাও বিভিন্ন রকম অ্যাঙ্গেল, কেউ বেশি বেঁকে যায় কেউ কম বেঁকে যায়, তাই না? তাহলে এদের অবশ্যই চ্যুতি ঘটবে। তাহলে সেখানে লব্ধি কৌণিক চ্যুতি কী হবে সেইটা আমরা এখানে নির্ণয় করলাম। এটা হচ্ছে লব্ধি কৌণিক চ্যুতি, ডেল্টা ইকুয়াল টু ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। ওকে, এইটাই হচ্ছে কি লব্ধি যে বিচ্ছুরণ, যে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়েছে তা সেই টোটাল রশ্মি যে লব্ধি কৌণিক বিচ্ছুরণ হবে সেইটা হচ্ছে এটা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট যে টপিকটা আলোচনা করছে যে কি শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী, খুবই ইন্টারেস্টিং বিষয়। শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী, এবং শুদ্ধ বর্ণালী আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টাও ডিসকাস করব। শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ। শুদ্ধ বর্ণালী কি সিম্পলভাবে দেখবে, একদম বেসিক এক্সাম্পল, তুমিও খুব সহজভাবে বুঝতে পারি যাবে, বই পড়ার প্রয়োজনে এই টপিকটার জন্য একদম সহজ। শুদ্ধ বর্ণালী হচ্ছে যেই বর্ণালী, অর্থাৎ কোনো আলোক রশ্মি, ধরো একটা বিচ্ছুরক আছে, কোনো সাদা আলোক রশ্মি একটা বিচ্ছুরকে পড়ার পর যখন প্রতিষ্ঠিত হয় যে আলো যে বিচ্ছুরিত হওয়ার পর 7টি বর্ণ 1 2 3 4 5 6 7 7টি বর্ণকে পরিষ্কার স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ এখানে যে পটি পাবো সেই পটিতে আমরা 7টা বর্ণ 1 2 3 4 5 6 7, ওকে, রেড, অরেঞ্জ, এটা ভায়োলেট, ওকে, তারপর এটা ছিল ইন্ডিগো, ব্লু, হচ্ছে কি গ্রিন, বেনি আসোকা, তাই না, বেনি সবুজ, গ্রিন, হো ইয়েলো, ওকে। এটা তাহলে এই 7টা যে রং আছে, যদি ভুলে যাও এবার অর্ডারটা মনে রাখবে, বেনি আসোকা বলা, তাহলে বুঝতে পারবে। তাহলে এই 7টা কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এই 7টা রঙকে মানে এখান থেকে যখন সাদা আলো, কোনো প্রিজমে যখন সাদা আলো আপতিত হয়ে এই প্রিজম যখন সাদা আলোকে বিচ্ছুরিত করে 7টা স্পষ্ট বর্ণে বিভক্ত করবে, অর্থাৎ তুমি 7টা স্পষ্ট বর্ণ দেখতে পাচ্ছ। তাহলে এরকম বর্ণকে বলা হয়, এইরকম বর্ণালীকে বলা হয় কি শুদ্ধ বর্ণালী। শুদ্ধ মানে পরিষ্কার, পিওর একদম, তার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো মিক্সার নেই, কোনো কিছু নেই,
তাহলে সিম্পল বাস একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এরকম বর্ণালীকে বলা হয় শুদ্ধ বর্ণালী। অর্থাৎ কোনো বর্ণালী যখন গঠন হয়, বর্ণালী গঠন হওয়ার পরে সেই বর্ণালীতে প্রত্যেকটা বর্ণ পৃথক পৃথকভাবে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, তাহলে এরকম বর্ণালীকে বলা হয় কি শুদ্ধ বর্ণালী। অশুদ্ধ বর্ণালী কি এর অপোজিট, অর্থাৎ একটা বর্ণ আর একটা বর্ণের উপরে ওভারল্যাপ করে যায়। ওভারল্যাপ করার ফলে আমরা 7টা বর্ণ স্পষ্টভাবে দেখতে পাই না, তাহলে এরকম বর্ণালীকে বলা হয় কি অশুদ্ধ বর্ণালী। অর্থাৎ কোনো বর্ণালীতে যদি একাধিক বর্ণ একে অপরের সঙ্গে মিশে গিয়ে ওভারল্যাপ করে যে সমস্ত বর্ণকে যদি পৃথক করে চেনা না যায়, পৃথক যদি না করা যায়, সেরকম বর্ণালীকে বলা হয় অশুদ্ধ বর্ণালী। আর ম্যাক্সিমাম এটাই হয়, আমরা যে দেখি অশুদ্ধ বর্ণালী দেখি, যে বিশেষ করে রেনবো যখন দেখি মাঝে মাঝে বর্ষাকালে বা দেখা যায় রেনবো, সেখানে কিন্তু 7টা বর্ণ তুমি একসঙ্গে দেখতে পাও না, সেখানে বিভিন্ন রকম কালার একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, তো কিছু কালার দেখা যায় কিছু কালার দেখা যায় না। আর তাছাড়া দেখে নাও যে আমরা যে একটা শুদ্ধ বর্ণালী তৈরি করতে গেলে যে একটি মাত্র বর্ণালী, একটি সাদা রশ্মিকে যে এখানে প্রিজমে আপতিত হবে, তারপরে এখান থেকে পড়তে হবে, কিন্তু এটা সম্ভব নয়। এখানে একাধিক সাদা আলো যদি পড়ে যায়, যদি প্রিজমে আপতিত রশ্মি যদি একাধিক সাদা আলো যদি পড়ে যায়, তাহলে কী হবে, এও বিচ্ছুরিত হবে, তাই না, এরা বিচ্ছুরণ করবে। তার ফলে এই বিচ্ছুরণ রশ্মি আর এর বিচ্ছুরণ রশ্মি আর এইটার বিচ্ছুরণ রশ্মি পরস্পর মিশে যাবে। মিশে যাওয়ার পর হচ্ছে কি, এটা ব্লার হয়ে যাবে, অর্থাৎ পুরো স্পষ্টভাবে প্রত্যেকটা বর্ণকে চেনা যাবে না। ওকে, কোনটা অরেঞ্জ টাইপের লাগবে, কোনটা গ্রিন টাইপের লাগবে, এরকম লাগবে। তো এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে। তার মানে আমি যদি খুব সূক্ষ্ম ছিদ্র করি, আমরা কী করি, সূক্ষ্ম একটা ছিদ্র করলাম, সেখান থেকে সাদা রশ্মি বের করলাম, এখানে একটা সাদা রশ্মিকে বের করলাম, কিন্তু অ্যাকচুয়ালি একটা সাদা রশ্মি একটা জায়গায় আপতিত হয় না। যতই সূক্ষ্ম ছিদ্র করি না কেন, সেখান থেকে কয়েকটা সাদা রশ্মি, আলোক রশ্মি বেরিয়ে গিয়ে প্রিজমের বিভিন্ন প্রান্তরে আপতিত হয়। তাহলে বিভিন্ন প্রান্তরে যদি আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে এখান থেকে কী হবে, বিভিন্নভাবে বিচ্ছুরিত হবে, এখান থেকেও ঠিক একইভাবে বিভিন্নভাবে বিচ্ছুরিত হবে। তার ফলে এই রশ্মিগুলো কী হবে, পরস্পর ওভারল্যাপ করে যাবে। ওভারল্যাপ করা যাওয়ার ফলে আমরা যে একটা রশ্মি, যারা বর্ণালী পটি পাবো, সেটা কিন্তু এরকম স্পষ্ট পটি পাবো না, এখানে একটা রঙের উপর আর একটা রঙ চেপে যাবে। তারপরে এটা যেহেতু স্পষ্টভাবে বোঝা যাবে না, এগুলোকে বলা হয় কি অশুদ্ধ বর্ণালী। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে অশুদ্ধ বর্ণালীর ব্যাপারে। তা শুদ্ধ বর্ণালী কাকে বলে সংজ্ঞা আছে, বা যেটা বললাম সেটাই বলে দেবে, আর অশুদ্ধ বর্ণালী কাকে বলে সেটা বললাম ওটা বলে দেবে, বা বইয়ে সংজ্ঞা লিখে দেবে। তার মানে কি আমরা প্র্যাকটিক্যাল যেহেতু পাওয়া যাবে না, প্র্যাকটিক্যালি এটা কখনো সম্ভব নয়, বা ইন নেচার যে তুমি একটা পুরোপুরি শুদ্ধ বর্ণালী দেখবে, কোনো কালার মিসিং থাকবে, বা কারোর উপরে কোনটা একটু চেপে গেছে, এরকম হয়। আমরা রেনবো দেখি যে বিচ্ছুরক হিসাবে জলীয় বাষ্পগুলো এগুলো কাজ করে বর্ষাকালে বিশেষ করে, কিন্তু আমরা কি তৈরি করতে পারবো শুদ্ধ বর্ণালী? উত্তর হবে কি অবশ্যই ইয়েস, আমরা শুদ্ধ বর্ণালীও তৈরি করতে পারবো এক্সপেরিমেন্ট করে। সেটা কীভাবে দেখেন, কীভাবে আমরা শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারি। খুবই সহজ পরীক্ষা আছে, তোমাদের বইও আছে, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, একদম পাতি, এটা দেখেন একদম সহজ জিনিস। শুধু নিজের ফোকাসটা আর মনোযোগটা ভিডিওর প্রতি রাখবে, যখন তুমি পড়বে কোনো কিছু ভাববে না, কোনো কিছু করবে না, শুধু পড়ার কথা ভাববে, আর এটা ইমাজিন করা, যেটা বলছি সেটা ইমাজিন করার চেষ্টা করবে। মানে এর মধ্যে তো পুরো ঢুকে যেতে হবে, এর ভিতরে প্রবেশ করে যেতে হবে, একদম ভাববে তুমি এর মধ্যে যার বাইরে কোনো কিছু ঘটছে না। যখন এটা ইমাজিন করতে হয় তখন পড়াটা খুব ভালো লেগে যাবে। তুমি পড়তে পড়তে এইটা ওইটা ভাববে, যে ও কী বললো আমাকে, যা ওকে মেসেজে রিপ্লাই দেওয়া হলো না, যা এই ভিডিওটা এখন দেখা হলো না, এই সিনেমাটা তখন রিলিজ হবে, মানে এত কিছু যদি ব্রেনের মধ্যে রেখে পড়াশোনা করতে যাও, তাহলে কিন্তু যতই সহজ করে বোঝানো যাক বুঝতে পারবে না। সেই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, আর অবশ্যই সহজ লাগবে, ফিজিক্স কঠিন না। আর ভাববে ক্লাসেস পরে আমি ওইসব আমার কাজ আছে, এখন না, এখন শুধু পড়ার সময়, এই জিনিসটা নিজে চিন্তা ভাবনা করে আর নিজেকে সেলফ মোটিভেট করার চেষ্টা করবে। তাহলে আমরা কীভাবে শুদ্ধ বর্ণালী তৈরি করে দেবে না, তাহলে এখানে আমরা একটা প্রিজম রাখলাম, ওকে, এখানে একটা প্রিজম আছে ABC একটা প্রিজম আছে, এখানে একটা সূক্ষ্ম ছিদ্র আছে যেখান থেকে আলোক রশ্মি বেরোবে। ওকে, তাহলে এখানে আলোক রশ্মি বেরোনোর আগে এখানে একটা আমি করলাম কি, একটা লেন্স রাখলাম। ওকে, একটা লেন্স রাখলাম, একটা উত্তল লেন্স L1 ধরলাম, একটা উত্তল লেন্স রাখলাম। তাহলে
তাহলে এখান থেকে একটা ছিদ্র ছিল যেখান থেকে আলোক রশ্মি বেরোবে, সোর্স, এবং ধরলাম এই সোর্সের দূরত্ব লেন্স থেকে হচ্ছে কি এফ, অর্থাৎ এই সোর্স ছিদ্রটাকে আমি লেন্সের ফোকাস দূরত্বে রেখেছি। তাহলে ফোকাস দূরত্বে রাখলে তাহলে এখান থেকে আমি ধরো দুটো আলোক রশ্মি, অনেক আলোক রশ্মি বেরোতে পারে, আমি ধরো দুটো আলোক রশ্মি গেল, এখানে একটা গেল, এখানে একটা, তাই না? এটা অভিসারী রশ্মি হবে। ভালো করে দেখেন আমি কী বলতে চাইছি। প্রিজমের আগে একটা লেন্স রাখলাম, একটা উত্তল লেন্স রাখলাম, তার আগে এখানে সোর্স আছে। এই সোর্সটাকে অর্থাৎ যেখান থেকে আলোক রশ্মি নির্গত হবে, সাদা আলো নির্গত হবে, সূর্য আলো নির্গত হবে, সেই বিন্দুটাকে কোথায় রাখলাম? এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যে। ওকে, তাহলে ফোকাস দৈর্ঘ্য থেকে যখন আলোক রশ্মিকে লেন্সে আপতিত হবে, তাহলে এখান থেকে লেন্স থেকে যে রশ্মিটা নির্গত হবে সেটা কি, যেটা প্রতিসৃত হবে সেটা সমান্তরাল আকার, তাই না? আমরা তো এটা জানি যে সমান্তরাল আলো রশ্মি গেলে কোথায় মিলিত হবে? ফোকাস বিন্দুতে মিলতে হবে। আর যদি ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মি যায় তাহলে সেটা কোথায় হবে? সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এই কেসটা করবে। তাহলে যদি ফোকাস বিন্দুতে আমার সোর্সটা আছে, আলোক রশ্মি আছে, তাহলে এখান থেকে যেন আলোক রশ্মি নির্গত হবে সেটা কি সমান্তরাল আকারে নির্গত হবে। সমান্তরাল আকারে, তাহলে সমান্তরাল আকারে লেন্স থেকে যে আলোক রশ্মি নির্গত হবে সেটা সমান্তরাল আকারে নির্গত হয়ে এই প্রিজমের আপতিত তলে বা এবি তলে আপতিত হবে। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছি যে এই যে দুটো রশ্মি, আমি যে দুটো রশ্মিকে নাম দিয়ে দিলাম S1 আর S2, তা সমান্তরাল আলোর রশ্মি যখন প্রিজমের এবি তলে আপতিত হবে তাহলে এখান থেকে এই আলোটা ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে বিচ্ছুরিত হবে, এইটাও বিচ্ছুরিত হবে। তাহলে এখান থেকে যে আলো বিচ্ছুরিত হবে না, এখান থেকে আলো এইভাবে বিচ্ছুরিত হবে, এবার এখান থেকে আলোক রশ্মি দিলাম এইভাবে বিচ্ছুরিত হবে। ওকে, তাহলে ধরলাম এখানে দুটো বর্ণ দিলাম, এটা হচ্ছে রেড, ওকে, আর হচ্ছে ভায়োলেট। এটা রেড ধরলাম, এটা ভায়োলেট। তাহলে দেখেন এরা কিন্তু পরস্পর সমান্তরাল আকারে বেরোবে না, এখানে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে এদের মধ্যে কিন্তু চ্যুতি থাকবে। কিন্তু এখানে একটা জিনিস হবে কি, যেহেতু আপতিত রশ্মি দুটো পরস্পর সমান্তরাল আছে সেই জন্য এখান থেকে বিচ্ছুরিত হওয়ার পর সেম রশ্মি অর্থাৎ সেম বর্ণের রশ্মি পরস্পর এরা সমান্তরাল থাকবে, অর্থাৎ এই বর্ণটা আর এই বর্ণটা পরস্পর সমান্তরাল হবে, আর এই বর্ণটা পরস্পর সমান্তরাল হবে। তারপরে কী ঘটছে দেখে নাও ব্যাপারটা কী ঘটছে ভালো করে এটা বুঝে নাও। এখানে ঘটবে কি, যেহেতু আপতিত রশ্মি দুটি S1 S2 দুটো রশ্মির দুটি সমান্তরালভাবে এবি তলে আপতিত হবে, সেই জন্য এখান থেকে যে রশ্মিগুলো প্রতিসৃত হবে, যেই বর্ণের একই বর্ণের দুটো রশ্মির পরস্পর সমান্তরাল থাকবে। এখান থেকে যেই বর্ণ বেরোবে, এখান থেকে যেই বর্ণ বেরোবে, এই দুটো কালার সেম বর্ণ সমান্তরালভাবে নির্গত হবে। কিন্তু এই ভায়োলেটের সঙ্গে রেডের সঙ্গে একটা অ্যাঙ্গেল অবশ্যই থাকবে, চ্যুতি থাকবে। তাহলে আমরা এখান থেকে কী বুঝাচ্ছি যে এখান থেকে যখনই এবি তল থেকে যখন এখানে আলোক রশ্মি প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে আলাদা আলাদাভাবে বিচ্ছুরিত হয়ে বেরোবে, নির্গত হবে, সেখানে একই বর্ণের দুটো রশ্মি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ S1 এর এখানে R1 হলো R1 R2 V1 V2, অর্থাৎ R1 সমান্তরাল R2 V1 সমান্তরাল V2, অর্থাৎ প্রথম আলোক রশ্মির লাল বর্ণ দ্বিতীয় আলোক রশ্মির লাল বর্ণ পরস্পর সমান্তরাল থাকবে, এদের মধ্যে কোনো চ্যুতি হবে না। আর প্রথম ভায়োলেট আর দ্বিতীয় ভায়োলেট পরস্পর সমান্তরাল হবে। এই একটা কেস ঘটবে যদি এটা সমান্তরালভাবে আলোক রশ্মি নির্গত হয়। এরপর কী করে দেখেন, এখানে শেষ নয় কিন্তু, আমরা তো বর্ণটা দেখবো, তাই না? বর্ণ কীভাবে দেখবো, এরপর কী করা হবে দেখে নাও। এরপর আবার এখানটায় একটা প্রিজম রাখা হবে, আবার এখানে প্রিজম আছে, এখানে একটা আরেকটা লেন্স রাখা হবে, এখানটায় আরেকটা লেন্স রাখা হবে। লেন্স রাখলে কী হবে দেখে নাও, তাহলে এই রশ্মি এইভাবে সমান্তরাল এখানে পড়বে, আর এখানটাও সমান্তরালভাবে দেখে নাও, এখানেও সমান্তরাল পড়বে। এটা ঠিক এখানে দেখে নাও, এই রশ্মিটা এইভাবে গিয়ে সমান্তরাল এখানে পড়বে, আর এই রশ্মিটা এইভাবে সমান্তরাল পড়বে। তা দেখে নাও এইটা সমান্তরাল, আর এইটা সমান্তরাল হবে। তাহলে এখানে দেখে নাও সমান্তরাল যদি হয়ে যায়, এবং এখানটায় এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যে যদি একটা পর্দা রাখি, এটা পর্দা, ওকে, এম মানে পর্দা, এখান থেকে দূরত্ব হচ্ছে কি এফ, ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে L2 একটা আবার লেন্স উত্তল লেন্স রাখলাম, এবং সেই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যে আমি পর্দা রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখে নাও, সমান্তরাল আমার লেন্স কী করে, সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে।
তাহলে এই যে লাল বর্ণের রশ্মি আছে দেখে নাও, এই লাল বর্ণে যে দুটি বর্ণ আছে তারা সমান্তরাল আছে, তাহলে এইটা আর এটা দুটো সমান্তরাল আছে। সমান্তরাল থাকার ফলে এটা যখনই এখান থেকে প্রতিসৃত হবে লেন্স দ্বারা তখনই একটা বিন্দুতে মিলে যাবে। তাহলে এই রশ্মি আর এই রশ্মি পরস্পর একটা বিন্দুতে মিলে যাবে এবং লাল বর্ণ তৈরি করবে। আর এখানটা দেখে নাও, ভায়োলেট এই রশ্মি আর এই রশ্মি পরস্পর একটা বিন্দুতে মিলে যাবে, এখানে ভায়োলেট তৈরি করবে। এইভাবে আমি শুধু দুটোর ক্ষেত্রে দেখালাম, এইভাবে বিভিন্ন বর্ণ আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গায় বর্ণ তৈরি করবে আর এখানে স্পষ্ট বর্ণালী দেখতে পাবো। খুবই ইন্টারেস্টিং না? ভালোটা বুঝে, এটা বই পড়ে বুঝতে হবে না, এখানে মানে ছবি দেখে ব্যাপারটা পুরো ইমাজিন করার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো, যেইটা বুঝতে পারবে ওইটাই সঠিক হয়ে যাবে। তা দেখে না কী ঘটছে দেখে নাও। আমরা নর্মালি প্রিজম দ্বারা যখনই করব কী হচ্ছে, যখনই কোনো আলোক বিচ্ছুরণ করবে কী কেস ঘটছিল দেখে নাও। একটা প্রিজমে যখন একটা আলোকে ফেলছি, এখানে অসংখ্য আলো পড়বে, এখানেও একটা আলো পড়বে, এখানে একটা আলো, তাহলে এখানে যে আলো বিচ্ছুরিত হবে এখান থেকে আলো বিচ্ছুরণ হবে, তারপরে এই বিচ্ছুরিত আলো পরস্পর মিলে গিয়ে একটা ব্লার বা অশুদ্ধ বর্ণ তৈরি করছে। তাহলে আমরা শুদ্ধ বর্ণালী কীভাবে তৈরি করব? সেই জন্য আমরা করবো কি, এই প্রিজমে আলো ডাইরেক্ট পড়ার আগে একটা লেন্স রাখবো, উত্তল লেন্স, এবং সেই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যে আমি আলোক সোর্স বা আলোক বিন্দু রাখছি, যেখান থেকে আলোক নিঃসৃত হবে। এখানে যে কোনো অ্যাঙ্গেলে বেরোবে, তাহলে এখান থেকেই তো বেরোবে বিভিন্ন অ্যাঙ্গেলে, তা যে কোনো অ্যাঙ্গেলে বেরোক কিন্তু লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর সমান্তরাল আকারে বেরিয়ে যাবে, কারণ উত্তল লেন্স কি অভিসারী লেন্স। তার সমান্তরাল এই আলোক রশ্মিকে যদি একটা প্রিজমে ফেলা হয় তাহলে এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, তাই না? বিচ্ছুরণ হওয়ার পর এরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চ্যুতিকোণ তৈরি করবে, কিন্তু সমবর্ণের রশ্মি পরস্পর সমান্তরাল থাকবে। অর্থাৎ এখান থেকে যে লাল বর্ণের আলো থাকবে আর এখান থেকে লাল বর্ণের আলো থাকবে, এরা পরস্পর সমান্তরাল হবে। এখান থেকে এই ভায়োলেট আর এই ভায়োলেট সমান হবে, এখানে ইয়েলো সমান হবে, এখানে গ্রিন সব প্রত্যেকটা বর্ণের পরস্পর কী হবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এবার সমান্তরাল এই আলোক রশ্মিকে সামনে আবার একটা উত্তল লেন্স রাখলাম, তাহলে উত্তল লেন্স কী করবে, সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করবে, ফোকাস বিন্দুতে। তাহলে ফোকাস বিন্দুতে আমি পর্দা রাখলাম, তা লাল বর্ণ দুটো সমান্তরাল সেটা একটা আলাদা বিন্দুতে মিলিত হবে, ভায়োলেট বর্ণ সেটা আলাদা রকম একটা বিন্দুতে মিলিত হবে, গ্রিন করলে এটা আলাদা বিভিন্ন বর্ণতে মিলিত হবে। তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটা বর্ণ এক একটা বিন্দুতে মিলিত হবে। মিলিত হওয়ার পর আমরা যে দেখতে পাবো যে বর্ণালীটা সেটা একটা স্পষ্ট, প্রত্যেকটা বর্ণ ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাবো এবং স্পষ্টভাবে দেখতে পাবো। আর এইভাবে আমরা একটা শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারি। ওকে, তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তা এরপরে দেখে তোমাদের আছে শুদ্ধ বর্ণালী তৈরি করার শর্ত, এইটাই বলেছি। তাহলে মেন ছবিটা ভালো করে আঁকবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেন্সের কাজ কি, এটা সমান্তরাল করছে, এটা মানে একটা বিন্দুতে আলোক রশ্মি মিলিয়েছিল সেখানে সমান্তরাল করছে, আর এইটা কি করছে, সমান্তরাল রশ্মি একটা বিন্দুতে মিলিত করছে। তাহলে এখান থেকে সাদা আলো নির্গত হবে আর এখান থেকে আমার বর্ণালীগুলো দেখতে পাবো। তাহলে এই টোটাল সিস্টেম করতে পারলে আমরা খুব সহজে একটা শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে যতটুকু পড়ালাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় ডাউট থাকলে সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।